আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী গুপ্ত বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক শপথ লঙ্ঘনকারী উপদেষ্টা, যার গ্রেপ্তারের দাবিতে রাজপথ উত্তাল, আমেরিকার দালাল, ইহুদিদের দালাল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাস্টার মাইন্ড খলিলুর রহমানের সাথে একটা কনফ্লিকচুয়াল সিচুয়েশন ঘটে গেছে। এটা বিরাট ঘটনা, এর তাৎপর্য রাজনীতিতে অনেক, এবং এটা এতটাই তাৎপর্যপূর্ণ, আমিরে জামাতকে আরো ক্লারিফাই করতে হবে এবং এর ভিত্তিতে আমরা বলবো যে খলিলুর রহমানকে পদত্যাগে বাধ্য করা উচিত। মন্ত্রী পরিষদ থেকে খলিলুর রহমানকে সরিয়ে দেওয়া জরুরি। এটা তারেক রহমানের জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে। বিএনপির একাংশ এমনিতেই খলিলুর রহমানের পদত্যাগ চায় বা তাকে নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। বিবিসি বাংলায় এ বিষয়ে রিপোর্টও আমরা আপনাদেরকে দেখিয়েছি যে খলিলুর রহমানের মতো কোন বিতর্কিত লোক কিছুতেই মন্ত্রী পদে থাকতে পারে না। আর বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতা এসেছে, তাদের মন্ত্রী ভাড়া করতে হবে কেন? তাদের কি পররাষ্ট্রমন্ত্রী নাই? আর বিএনপি যার বিরুদ্ধে অবস্থান করেছিল, যাকে দালাল বলেছিল, সেই ব্যক্তি বিএনপির মন্ত্রী হবে, এটা বিএনপির লোকজন মানতে পারে না। এটা তারেক রহমানও মানতে পারেননি, কিন্তু তারেক রহমানের হাত পা বাঁধা, অদৃশ্য শক্তি খলিলকে এখানে বসিয়ে দিয়েছে। এই খলিল এবং আমিরে জামাতের সাথে কি ঘটেছে? সম্পূর্ণ বিপরীতমুখী একটা কনফ্লিকচুয়াল ঘটনা ঘটেছে। দর্শক, নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে গোপন চুক্তি, যেটা ইউনূস সরকার করে গিয়েছিল, যার মাস্টার মাইন্ড ছিলেন এই খলিল রহমান, যেটা ওয়ান কাইন্ড অফ দেশ বিক্রি করার চুক্তি, বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি, যার ফলে গোপন রাখা হয়েছিল এবং ওই চুক্তির মধ্যে ভেজাল ছিল বলেই নির্বাচনের 3 দিন আগে করা হয়েছিল, যাতে কেউ টু শব্দ না করতে পারে। মানে পুরো বাংলাদেশে হাত পা বেঁধে ওই চুক্তি করা হয়েছিল। চুক্তির ধরন, চুক্তির টাইম ফ্রেমিং দেখলেই বোঝা যায় যে এটা কোনো স্বাভাবিক চুক্তি নয়। ওই চুক্তি সম্পর্কে খলিলুর রহমান বলেছেন, যেহেতু ওই চুক্তি পরিপালনের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, পল কাপুর এসে ইনসিস্ট করছে তাড়াতাড়ি চুক্তি বাস্তবায়ন শুরু করেন, আমরা যা চেয়েছি বিভিন্ন কিছু আমাদেরকে দিয়ে দেন, কারণ আমরা ক্ষমতা এনে দিয়ে দিচ্ছি। এই চাপ যখন দিচ্ছে, তখন খলিলুর রহমান বলছেন এই চুক্তি ক্ষতিকর কিছু না, এই চুক্তির বিষয়ে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান দুইজনই জানতেন। তিনি এই ভাষায় বলেছেন যে বড় 2 দলের প্রধানের সাথে আলোচনা করা হয়েছিল, তাদের জ্ঞাতসারেই এই চুক্তি হয়েছিল। ভালো কথা। এবং আমার কাছে যে তথ্য ছিল, সেই তথ্য অনুযায়ীও জামাতের আমিরও জানতেন, তারেক রহমানও জানতেন। কিন্তু আমিরে জামাত এখন তিনি বলছেন যে না, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। তাহলে কি দাঁড়ালো? দুইজনের একজনে মিথ্যুক। আমরা বিশ্বাস করি যে আমিরে জামাত মিথ্যা বলতে পারেন না, খলিলুর রহমান মিথ্যা বলেছে। তো খলিলুর রহমান এখন প্রমাণ করুক। যেহেতু বক্তব্যটা দিয়েছেন খলিলুর রহমান, তাকে প্রমাণ করতে হবে যে কিভাবে তা আমিরে জামাতকে জানিয়েছিলেন, কে যোগাযোগ করেছিল, কত তারিখ জানানো হয়েছিল এবং কি জানানো হয়েছিল, চুক্তির শর্ত সম্পর্কে কি বলা হয়েছিল, কোথায় কিভাবে কে ফোন দিয়েছিল বা সরাসরি আলাপ হয়েছিল, এগুলো সব খলিলুর রহমানকে ক্লারিফাই করতে হবে। তারপরে আমিরে জামাতকে আমরা ধরবো। বিগত অন্তর্বর্তী সরকার আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এই ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে, ঠিক সেভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই। আমির জামাত বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী মিথ্যা বলেছেন, এইটি আমির জামাতের বক্তব্যের সার কথা। তাও স্পষ্ট ভাষায় কেন বলেনি যে পররাষ্ট্রমন্ত্রী যা বলেছে ওটা মিথ্যা? খলিলুর রহমান যে কথা বলেছেন এটা রহস্যজনক এবং এটা বাংলাদেশের জন্য রিস্কি।
এবং এই চুক্তির গোপনীয়তা, গোপন প্রসেস সম্পর্কেও তো তিনি বলে দিলেন এখন। তাই আগে কেন বলেননি, এখন কেন বলছেন? সামগ্রিক প্রক্রিয়ায় অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আন্তর্জাতিক কনফ্লিক্টের ব্যাটেল গ্রাউন্ড করবে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাটেল গ্রাউন্ড হবে, খলিলুর রহমান সেটা করবে। কারণ সবকিছুতে একটা ধোঁয়াশা। জামাতের আমির জানতেন না, তবে এখানে জামাতের আমিরেরও দায় রয়েছে। তিনি জানতেন না, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু তিনি এই চুক্তি হওয়ার সময় তো কোনো কিছু বলেন নাই। একটা ফেসবুকে পোস্ট দিয়ে রাখতেন নির্বাচনের 3 দিন আগে এই চুক্তি, এটা অশনি সংকেত অথবা এটা সন্দেহের সৃষ্টি করে, আমরা কেন জানি না, বড় দলগুলোর সাথে তো আলোচনা করা হয়নি। এটা তাকে বলা উচিত ছিল, এটা তার ব্যর্থতা। কেন বলেননি? এর মানে কি? এবং আমাদের কাছে তথ্য ছিল, জানতেন, ঠিক আছে, আমাদের তথ্য ভুল। তাহলে না জানলে কেন বলেননি? এটা কি আপনার দায়িত্ব নয়? চুপচাপ ছিলেন কেন? তাহলে কি বিষয়টা এরকম যে আপনাদেরকে বোকা বানানো হয়েছে? বলা হয়েছিল যে সব বিষয়ে চুপ থাকেন, ভালো ফলাফল আসবে, আপনারা জিততেও পারেন, যার ফলে চুপ থাকা হয়েছিল। তারপরে চুপ ছিলেন। যেই ফলাফলটা আপনাদের মন মতো হয়নি বা কারচুপি করা হয়েছে, এখন আপনারা এতদিন পরে এসে বললেন। তাও নির্বাচনের পর 13 তারিখ 14 তারিখ তো বলতে পারতেন যে এই হয়েছে, কিছু বলেন না, এখন বলছেন। আরো নানান বিষয় তো প্রশ্ন উঠছে, যেমন খলিলুর রহমান এবং রিজওয়ানা হাসানের পদত্যাগের, তাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছেন। এখন নির্বাচনের কারচুপির বিরুদ্ধে এখন আন্দোলন করছেন। 13 তারিখ কই ছিলেন? 12 তারিখ রাতে কেন ডাক দেন নাই? অনেকে বলছেন যে তখন ডাক দিলে এই হতো, সে তো আমরাও বলছি। কিন্তু না, এখন যেটা মনে হচ্ছে জামাত যেহেতু এখন রাজপথে নামছে, তখন সরকারটা ছিল ইউনূস সরকার, তখন এনসিপি ডেফিনেটলি সাথে থাকতো। হয়তো হাসনাত আবদুল্লাহরা যদি শাহবাগে এসে ডাক দিত সবাই রাজপথে নেমে আসেন, কি গুলি করতো পুলিশ? ইট ওয়াজ ইম্পসিবল, বিকজ সরকার ছিল ইউনূস সরকার জনতার উপর গুলি করা, অঘটন ঘটানোর কোনো সাহস রাখতো না। তখন দেশের পরিস্থিতি ভিন্ন দিকে চলে যেত, আবার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বাধ্য হতো। ইউনূস সরকার কি প্রয়োজনে, সরকারি প্রয়োজনে ক্ষমতায় থাকতো। নির্বাচন আরো 6 মাস 1 বছর পর করেন, কিন্তু সুষ্ঠু হতে হবে। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত ওই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে দিব না। এরকম ঘাটতারামি যদি কেউ করতে পারে বা পারতো, তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতো। এখন এই কারচুপি নির্বাচন জামাত মেনে নিয়েছে, সামনে আবার বিএনপি কারচুপি নির্বাচন করতে চাইবে। বিএনপি অবশ্য দিন শেষে আকাম করে ধরা খায়, কিন্তু বিএনপির ইতিহাস শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না করার ইতিহাস। তো দর্শক, জামাতের কেন এই ভুল ছিল, যে আমিরে জামাত কেন তখন বলেননি, এই প্রশ্ন আমরা ছুড়ে দিলাম। এটার জবাব জামাতের পক্ষ থেকে আসতে হবে। এবং এই যে সরকারের কাছে দাবি জানিয়েছিল, সেই দাবি আপনার আনুষ্ঠানিকভাবে জাতিকে জানাতেন। আমরা তো জানি না যে জাতিকে এই দাবি জানিয়েছিলেন, এখন এতদিন পর এসে বলছেন। তো দর্শক, এক কথা যদি বলি, ঘটনা শুরু হয়ে গেছে, কনফ্লিক্ট, বিপরীতমুখী অবস্থান শুরু হয়ে গেছে। এটার বিহিত হওয়া দরকার। এগুলো সব সমস্যার সমাধান খলিলকে লাথি দিয়ে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়া, যেহেতু বিএনপিও তাকে চায় না। রাজনীতিতে খেলা কিন্তু জমে গেছে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, আমাদের সদ্য বিদায়ী পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান, সুন্দরী কোটায় যিনি চাকরি পেয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। আর তার এই বিস্ফোরক মন্তব্যের পরেই দেশ জুড়ে রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনীতিতে নানা জল্পনা কল্পনা, হিসাব নিকাশ শুরু হয়েছে। তিনি আসলে এটি কি বললেন? এটি কি তিনি খুব পরিকল্পিতভাবে বললেন, নাকি এটি তার স্লিপিং অফ টাং, নাকি অন্য কিছু? তিনি কি কাউকে ফাঁসাতে গেলেন, অথবা কাউকে বেশি অ্যাডভান্টেজ দিতে গেলেন? এই নানান সমীকরণ এখন রাজনীতিতে শুরু হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের দিন রাত 12টার পর থেকে জামাত ইসলাম এবং এনসিপি সহ 11 দলীয় জোট, তারা বারবার এই কথাটা বলার চেষ্টা করে আসছে যে এই নির্বাচনে বিশাল রকমের একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে, এবং এটা এমন ইঞ্জিনিয়ারিং হয়েছে যে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিং ধরতে কিন্তু প্রায় বছর 2-3 সময় লেগে গিয়েছিল।
কিন্তু বিএনপি তো আসলে সব জায়গায় কাঁচা। তারা এমন নাটক সাজায়, আমরা এর আগেও দেখেছি তারা যে নাটকগুলো সাজিয়েছে, সে নাটকগুলো 1, 2, 3 ঘন্টার ভিতরেই সেটি মাঠে মারা গেছে, ফাঁস হয়ে গেছে। এবারও তাই। আমরা যারা এদেশের সচেতন নাগরিক, যারা নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি সারা রাত টিভি সেটের সামনে বসেছিলাম, বিশেষ করে ভোট গ্রহণ শেষ হবার পরে গণনা যখন শুরু হলো তখন থেকে রাত 8টা পর্যন্ত আমরা একরকম চিত্র, সর্বশেষ যেটি দেখলাম বিভিন্ন মাধ্যমে, অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এমনকি বিবিসির ওইখানেও, জামাত ইসলাম 84, বিএনপি 77। হঠাৎ করে সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল। এরপরে 3-4 ঘন্টা পরে এমনভাবে আসা শুরু হলো, আস্তে আস্তে শেষ পর্যন্ত বিএনপি 209, জামাত ইসলাম 68, এইখানে গিয়ে ঠেকলো। তো এদেশের সাধারণ নাগরিক যারা, এরা তো এখন আর বোকা নেই। এরা প্রত্যেকেই এখন, প্রত্যেকের হাতে এখন মিডিয়া। এই মিডিয়া থাকার কারণে প্রত্যেকেই আগে ভাগে সব কিছু জেনে গিয়েছিল। এরপরে জামাত আমিরকে প্রশ্ন করলো খালিদ মহিউদ্দিন যে আপনারা এই যে কারচুপির অভিযোগ আনলেন এটি কিভাবে? জামাত আমির দেখুন কি জবাব দিয়েছিলেন, তার সেই জবাব আজ কিভাবে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে গেছে দেখুন, আগে তার কথা শুনুন। যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী? তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এনি ইঞ্জিনিয়ারিং। এখানে ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। কিছু জিনিস আছে বলা যায়, করা যায় না। কিছু জিনিস আছে করা যায়, বলা যায় না। কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। ওকে, এটা সমাজের কথা আমি বলতেছি, আমার বিষয়টা ভিন্ন। তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না? এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন। এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন, এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, সেই ইঞ্জিনিয়ারিং এর পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। উনি বললেন যে মাননীয় সংসদ সদস্য কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়, এটা উনি বলে দিলেন একদম খোলামেলা। আমাদের ধারণা যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে, আপনারা জেনে ফেলবেন। এই যে জামাত আমিরের সেদিনের সেই বক্তব্য, তিনি বলেছিলেন যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, আর ধর্মের কল বাতাসে নড়ে। এটা এমনই একটা বিষয়ে, কেউ যদি চুরি করে বা কেউ যদি কোনো অপরাধ করে, পাপ করে, এই পাপ যে কোনোভাবে তার অবচেতন মনে, তার অ্যাবসার্ড মাইন্ডে যে কোনো সময় তার মুখ দিয়ে বের হয়ে যায়। এটা আল্লাহ পাকের ইচ্ছায় এবং এটা প্রকৃতির বিধান অনুযায়ী এটি হয়ে থাকে। আল্লাহ এইভাবেই অপরাধীকে পাকড়াও করান। না হলে এই যে যারা মানুষ হত্যা করে, এরা ধরা পড়ে কিভাবে? সমস্ত আলামত মুছে ফেলানোর পরেও আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ বাহিনী, এরা ধরে ফেলে না? এরা কিন্তু ধরে ফেলে। কারণ কি? যে এই কাজটা করে সে কোনো না কোনো আলামত রেখে যায়। তেমনি জামাত ইসলামের এই অভিযোগ একেবারে 16 কলায় পূর্ণ করে দিলেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। তিনি যে মন্তব্যটি করলেন চ্যানেল 1-এর সাথে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে, তিনি সেখানে কি বলেছেন আগে তার কথাটা শুনুন। বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট, এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এই যে তার কথাটা শুনলেন, পরিষ্কার কিন্তু এখানে তিনি বলছেন যে আমরা ওই অপশক্তিকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই, মেইন স্ট্রিম হতে দেই নাই। তাহলে জামাত আমির ওই যে ওখানে যে কথাটি বললেন খালেদ মহিউদ্দিনের কাছে, ফলে গেল না? খুব বেশি দিন কিন্তু না। জামাত আমির খালেদ মহিউদ্দিনের সাথে কথা বলেছিলেন সম্ভবত 13 কি 14 তারিখে বা 15-16 এরকম হবে, আর এইটা প্রকাশ হলো 2 তারিখে বা 3 তারিখে।
তার মানে কি কয়েকদিনের ব্যবধানেই কিন্তু এটা আল্লাহ পাক ওনার মুখ দিয়ে বলিয়ে নিলেন।